এই আমাদের বন্দে ভারত 109। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল স্মার্ট 2। আর আজকে 27 তারিখ, সবাই জানি আজকে রামনবমী। আর আমি আজকে আরেকটা নতুন এপিসোড নিয়ে চলে আসছি। আর এপিসোডটা একটু সব ভিডিওতে ছোট ছোট ভিডিও আসছিল, কিন্তু এই ট্রিপটা একটু বড় ট্রিপ হচ্ছে। আর প্লাস হচ্ছে এবার খুব তাড়াতাড়ি বড় একটা ভিডিও আসতে চলছে। তো আমি এখন আছি হচ্ছে শিলিগুড়ি এনজিবিতে। কালকে বিকালের দিকে আমরা শিলিগুড়ি চলে আসছিলাম। তো ভিডিও বেশি লং না হোক সেই জন্য আমি ভিডিও বানাইনি। এনজিবি থেকে ডাইরেক্ট ভিডিও শুরু করতেছি। আর এখন আমাদের ট্রেন দাঁড়ায় আছে পিছনে, চলো দেখাই ট্রেন। তো কোথায় যাচ্ছি বলি না, আগে বলবি কোথায় যাচ্ছি? একটু বড় ট্রিপে নাকি? হ্যাঁ। তো এবার আবার আরেকটা বড় ট্রিপের জন্য বেরিয়ে গেছি। শিটং ট্রিপ আমাদের সবাই ভালোবাসা যেটুকু দিয়েছো, ভালো লাগলো। এই আমাদের বন্দে ভারত, সোজা এখান থেকে বন্দে ভারতে বেরোবো। এখন টাইম হয়নি, এখনও বাজে হচ্ছে 5:39, 6:10 দিকে ট্রেন ছাড়বে। তো চলো সঙ্গে সাথে থাকো, দেখাচ্ছি ট্রেনে। কোথায় তুমি? ফাইনালি এখন বন্দে ভারত ছেড়ে দিচ্ছে। Good morning. IRCTC welcome you on board. Passengers are requested to sit on their allotted seats only. Passenger boarding from তো আমরা যাচ্ছি হচ্ছে লালমাটিতে, মানে আসাম। চলো, প্রথমবার নর্থ ইস্ট ট্রিপ। আর বন্দে ভারত উঠা হয়নি, ফার্স্ট টাইম বন্দে ভারতের এক্সপিরিয়েন্স হচ্ছে। সবার ফার্স্টে তো নিউজ পেপার চলে আসছে, বাকিগুলো আসতেছে ধীরে ধীরে দেখাচ্ছে। তো এটা হচ্ছে বন্দে ভারতের স্পিড এখন চলতেছে 109 কিলোমিটার/আওয়ার। 10 টোটাল টপ স্পিড কত আছে? 130 থেকে এখন চলতেছে হচ্ছে 109 আর 10। ভালোই চলতেছে। আসছে বিস্কুট, প্রেমিক্স পাউডার, বিস্কুট, জল, কাপ, খাইবো, চা বানাও, চা খাও। তো শুরু করে দিয়েছে। টেস্টি है, बहुत बढ़िया। A few minutes later. আমাদের সকালে ব্রেকফাস্ট চলে আসছে। কি আছে? हम लोग ब्रेकफास्ट कर रहे हैं, हम नहीं पता। চল ওপেনিং হোক। চল কি আছে দেখা। ওয়াও, আলু আর মটর। आलू भाजा, आलू भाजा আর মটর शायद। ঠিক আছে, একটাই আনবক্সিং করা হোক প্রথমে। ऑमलेट है, ठंडा हो जाएगा बाद में खाना। बढ़िया है। ये ब्रेड है, भाई ब्रेड, একটা কফি, একটা কি ওটা কেক, একটা চামচ মনে হয়। ये चम्मच है, ये बटर है, বাটার আছে, केक है, কেক আছে, अचार भी है, আর ওগুলো কি? शुगर। আচ্ছা, সুগার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দেখলে অনেক কিছু আছে। আর মেন হচ্ছে থালাটা হচ্ছে এই কত সুন্দর করে ডেকোরেটেড একদম। 6.5 hours later. আমরা কামাখ্যা স্টেশন পার করলাম। আর আমাদের নেক্সট স্টেশনই হচ্ছে গুয়াহাটি স্টেশন। আর সেখানে আমরা কতক্ষণ সময় লাগবে? 5.5 घंटा। 5.5 ঘন্টা বাস। A few minutes later. এখন ফাইনালি আমরা গুয়াহাটি পৌঁছে গেলাম। এখন নামতে হবে। তো ফাইনালি গেছে, এখন রুমে আসা গেল। আর স্টেশন থেকে বেরিয়ে নিয়ে কোনো ভিডিও করা গেল না, প্রচুর ভিড় ছিল। এখন রুমে
ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে খাবার দাবার খায় তবে দেখা যাক কোথাও বেরোনো যায় নাকি। চলো প্রথমে ফ্রেশ হই তবে দেখা হচ্ছে। বাজে হচ্ছে 2:16, আমরা সবাই স্নান টান করে রেডি। এখন খেতে যেতে হবে ওদিকে, আর স্টেশনটা ঠিক এদিকেই আছে। স্টেশনটা থেকে পায়ে হেঁটে জাস্ট কত হ্যাঁ 5-10 মিনিট রাস্তায় ওঠেন। তো চলো এখন স্টেশনে ওই সাইডটাতেই খেতে যেতে হবে। তো চলো যাই। কোথায়? ট্রেনের থেকে ঘুমের ঘরে কি মানে শুয়েছিল? A few minutes later. আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেল। এখন আবার রুমের দিকে যাই, একটু রেস্ট নিতে হবে। রেস্ট নিয়ে তারপরে আজকে বাইরে বাকি জায়গাগুলোতে যাওয়া হচ্ছে না, কালকেই যাব একদম সকাল থেকে। তো আজকে জাস্ট খালি মার্কেটে যাব একটু, এখানে একটা বড় মার্কেট আছে। তো মার্কেট থেকে ঘুরে নিয়ে তারপর আবার রুমে চলে যাবে। তো দেখি কী কী করা যাচ্ছে আজকে। 6.5 hours later. এদিকে যেটা মার্কেট আছে গুয়াহাটি মার্কেট, চলো মার্কেটের দিকে যাচ্ছে। এখন বাজে হচ্ছে 7:06, আর টাউনে প্রচুর জাম। সামনে হচ্ছে গুয়াহাটি হাই স্কুল। পানবাজার দিঘিপুকুর গুয়াহাটি। তো এখান থেকেই মার্কেট শুরু, গুয়াহাটি মার্কেটটা। A few minutes later. তো আমাদের মোটামুটি শপিং টপিং হয়ে গেল, আর এদিকে সোজা আরও দোকান আছে। দোকান পার করে ব্রহ্মপুত্র, তারপর ব্রহ্মপুত্রের পর হচ্ছে এখন রুমের দিকে যাওয়া যাক। দেখো চলো। তো ফাইনালি এখন আমরা হোটেলে চলে আসলাম। এখন চলো, এখন বাজে হচ্ছে 8:17, খাওয়া দাওয়া করে রেস্ট নিতে হবে। আর কালকে সকালবেলা বেরোচ্ছে আইডিয়া যতটুকু যে 8টার মধ্যে বেরোবার চেষ্টা করব, কারণ বাকি কয়েকটা জায়গা ইয়ে করতে হবে, কমপ্লিট করতে হবে যেহেতু। তো দেখি কতটা কী হচ্ছে। আর ভিডিও আজকের মতো আমি এখানেই স্টপ করতেছি, কালকে সকালবেলা দেখা হচ্ছে। চলো Day 2. মর্নিং গাইস। তো আজকে আমার ট্রিপের সেকেন্ড দিন, আর এখন বাজে হচ্ছে 11:30। আমাদের 12 হওয়ার কথা ছিল সকাল সকাল, বাট বেরোতে পারিনি, কেননা ভোরবেলা থেকে 10:30 অবধি প্রচুর বৃষ্টি হলো এখানে। আর আমরা এখন দর্শনে বেরোবো হচ্ছে আই থিঙ্ক প্রথমে মনে হয় বশিষ্ঠ মন্দির বেরোবো এখন, কেননা এখন একটু আবহাওয়াটা ঠিক হয়েছে। প্রথমে এখন বেরিয়ে নিয়ে ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে যাবো হচ্ছে মন্দিরের দিকে। তো যে বশিষ্ঠ মন্দিরটা রয়েছে, সেই মন্দিরটা হিস্ট্রি দাপর যুগের সাথে একটু রিলেটেড কিছু রয়েছে। তো যেটুকু আমি জানি সেটুকু তো তোমাদের সবার সাথে তুলে ধরবো। তো চলো এখন তুমি যাই, কেননা সবাই বেরিয়ে পড়েছে, খেতে হবে। চলো, এখন খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, আর এখন আমরা গাড়ি বার করে যাবো হচ্ছে বশিষ্ঠ মন্দির। এখন আমরা কোথায় গেলাম? বশিষ্ঠ মন্দিরে, আর হচ্ছে মন্দিরের গেট। একটা বাজে 1:16। এখান থেকে সিঁড়ি চড়তে হবে। তো এখানে জুতা খুলতে হয়, একটা গণেশ আর হচ্ছে দুর্গা মন্দির আছে, এখান থেকে সিঁড়ি চড়ে উঠতে হবে। চলো, আমরা পূজা দেওয়ার জন্য পূজার জিনিসপত্র কিনে নিলাম। চলো এখন মন্দিরের দিকে যাওয়া যাক। শ্রীরাম। জয় শ্রীরাম।
যে মন্দিরটা আছে, প্রথমে পূজা দিয়ে দিই, তারপরে দেখাচ্ছি। A few minutes later. মন্দিরের প্রথমে গর্ভগৃহটা দেখায়নি, আর তারপরে বলতেছি আসল কাহিনী। চলো, এখানে মহাদেবের শিবলিঙ্গ রয়েছে, এখানে মহাদেব আর একটা শিবলিঙ্গ। আর এটা একটু নিচের দিকে আছে মন্দিরের থেকে। এই হচ্ছে এখানে তো ওইদিকে রয়েছে কিছু সঙ্গম রয়েছে এখানে একটা। চলো ওখানে সঙ্গমটা দেখে নিই। সঙ্গমটা কোন জায়গায় ওটা? আর প্লাস হচ্ছে এদিকেও আছে। তো এখানে যে 3টা নদী রয়েছে, সেই নদীটা হচ্ছে 3টা সঙ্গম। যেমন আমাদের প্রয়াগরাজে যেরকম সঙ্গম রয়েছে গঙ্গা, যমুনা, সরস্বতী, তেমন এখানে হচ্ছে 3টা সঙ্গম রয়েছে। আর এই জলের উৎস কোথা থেকে সেটা এখনও পর্যন্ত জানা যায়নি, সরে যেটা রয়েছে। আর এখানে হচ্ছে প্রথমে সন্ধ্যা, ললিতা আর হচ্ছে কান্তা। আর এই জলের স্রোত এখনও জানা যায়নি যে ঠিক কোথার থেকে আসতেছে এই জল। এটা পূজাও হয়েছিল, বাট কেউ এখনও পর্যন্ত ঠিকঠাক বলতে পারে না যে এটা জলের স্রোত কোথার থেকে আসতেছিল ঠিক। আর এখানে ঋষি বশিষ্ঠ মা তারারও প্রচুর বড় ভক্ত ছিল, কেননা তিনি তারা মায়েরও সিদ্ধি করেছিল। তো তার বদলে এখানে তারা মায়েরও মন্দির রয়েছে। চলো আগে দেখে নিই, তারপর দেখাচ্ছি। আর এখানে রয়েছে হচ্ছে গণেশজির মূষকরাজ। জয় মূষকরাজ। আর এখানে রয়েছে ঋষি বশিষ্ঠের মূর্তি। জয় বাবা ঋষি বশিষ্ঠ। আর একটু বলেছে এখানে হচ্ছে এটা তারামায়ের মন্দিরটা না, এটা হচ্ছে আমাদের বিঘ্নহর্তা শ্রী গণেশ আর হচ্ছে মা দুর্গার মূর্তি রয়েছে, যা পাহাড়ের মধ্যে এখানে মানে পাহাড়ে একটু ছোট্ট চূড়ার মধ্যে রয়েছে। দারুণ, এখানে এসে ভাল লাগলো। কারণ হচ্ছে এখানকার যেটা হিস্ট্রি রয়েছে সেটা আমি তুলে ধরতেছি, কারণ এখানে এখনও বলা যাচ্ছে না। বাইরে এখান থেকে নেওয়া হবে, চলো বাইরে বেরোতে হবে, তারপর বলতে যাচ্ছি। তো এই হচ্ছে জলটা উপর থেকে যেহেতু আসতেছে, এখান থেকে এসে ঠিক এই জায়গাটা মিশতেছে, এই জায়গাটাকেই অমৃতকুণ্ড বলে। আর এখানে হচ্ছে ঋষি বশিষ্ঠ স্নান করে সেই মন্দিরে হচ্ছে মহাদেবের পূজা দিত। আর এটা টোটাল এদিকে সোজা চলে গিয়ে হয়ে যাচ্ছে হচ্ছে বশিষ্ঠ নদী। আর হচ্ছে সামনে এদিক দিয়ে সোজা চলে যাচ্ছে, সোজা চলে গিয়ে এটা চলে যাবে বশিষ্ঠ নদী না নদ। চলো এবার তোমাদেরকে বলি হচ্ছে আসল কাহিনীটা। এটা হচ্ছে ঋষি বশিষ্ঠ। ঋষি বশিষ্ঠ আমরা অনেকেই হয়তোবা জেনে থাকি যে ঋষি বশিষ্ঠ হচ্ছে রাজা দশরথের রাজ্যের মানে কি বলবো রাজবংশের হচ্ছে কুলগুরু, মানে আমাদের শ্রীরামের গুরুদেব, যার কাছ থেকে হচ্ছে শ্রীরামচন্দ্র প্লাস লক্ষণ, ভরত আর শত্রুঘ্ন শিক্ষা লাভ করেছিল অস্ত্রবিদ্যা থেকে শাস্ত্রবিদ্যা বেশি করে। এবার হচ্ছে তিনি তার জন্ম মানে কোথার থেকে ঠিক সেটা তিনি কোনো কারোর গর্ভ থেকে জন্মগ্রহণ করেনি। তিনি হচ্ছে স্বয়ং ব্রহ্ম, আমাদের ব্রহ্মদেবের মন থেকে তৈরি হয়েছে হচ্ছে ঋষি বশিষ্ঠ। এবার ঋষি বশিষ্ঠর অনেক ইতিহাস বলতে গেলে, এবার যখন ঋষি বশিষ্ঠর জন্ম হয় তো তারপরে ব্রহ্মদেবকে তিনি বলে যে আমি ব্রহ্মজ্ঞান পাওয়ার জন্য আমি কি করব পিতা। তো ঋষি বশিষ্ঠ তখন এই প্রশ্নটা করার পর
ঋষি বশিষ্ঠকে তখন ব্রহ্মদেব বলে যে তুমি সারা বিশ্বব্রহ্মাণ্ড ভ্রমণ করো, ভ্রমণ করার পর তুমি তার যেই স্থানে তুমি তোমার মানে সাধ্যমতো যে স্থানে বসে নিয়ে সিদ্ধি লাভ করতে পারবা, ব্রহ্মজ্ঞান পাবা, সেই জায়গাটা তুমি ঠিক চিনতে পারবা। তো তখন তিনি সমস্ত ব্রহ্মাণ্ড ঘুরতে ঘুরতে ঠিক তখন ঠিক এই স্থানেই সন্ধ্যাশালা পার্বত্যে এই স্থানে এসে তিনি সেই স্থান মনে হয় যে এখানে মানে তার তপ করার সবথেকে সঠিক স্থান, কেননা আশেপাশে টোটালটা পাহাড় আর প্লাস হচ্ছে এখানে খুবই শান্তশিষ্ট একটা পরিবেশ। তো এখানেই তিনি তার তপস্যা শুরু করে এবং এখানে তখন হচ্ছে খুবই জলের ক্রাইসিস ছিল, মানে জল তখন এখানে সেরকম ছিল না, কোনো পাশে ঝর্ণা আর ছিল না। আর এখন যে ঝর্ণাটা আমি দেখালাম, মানে এখন যে জলটা বয়ে আসছে নদীটা, ঝর্ণাটা, সেই ঝর্ণাটা সৃষ্টির পিছনে হচ্ছে এই বশিষ্ঠ দেবেরই হাত রয়েছে। কীরকম, যখন এখানে জলের খুব ক্রাইসিস ছিল তো তখন হচ্ছে ঋষি বশিষ্ঠ মহাদেবের আরাধনা করে। যেহেতু মহাদেবের ঝর্ণা থেকেই মাতা গঙ্গার সৃষ্টি হয়েছে, যেমন হচ্ছে আমরা প্রয়াগরাজে গিয়েছিলাম, প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গম, এখানেও হচ্ছে সেই সঙ্গমটা রয়েছে, সেই সঙ্গমটা রয়েছে। আর প্লাস হচ্ছে এখানে সঙ্গম বলতে গেলে যেরকম প্রয়াগরাজে গঙ্গা, যমুনা, সরস্বতী রয়েছে, এখানে হচ্ছে সন্ধ্যা, ললিতা আর হচ্ছে কান্তা, এই তিন নদীর তিনটা ঝর্ণা একসাথে হয়ে যেখানে মিশছে সেখানে হচ্ছে অমৃতকুণ্ড বলা হয়। এবং ওই অমৃতকুণ্ডেই স্নান টান করে তারপর ঋষি বশিষ্ঠ সেই মন্দিরে মহাদেবের পুজো দিত। তো সেখান থেকে যেহেতু এই ঝর্ণাটা তিনি তপস্যার দ্বারা লাভ করেছে, তো সেখান থেকেই মানে এটা আরও করার পিছনে অনেক দরকার হচ্ছে, কেননা এখানকার পশু পাখিরাও এখান থেকে জল খেতে পারবে এবং তার এখানে আশ্রমও রয়েছে, কি বলবো, বৈশিষ্ট্য আশ্রমও রয়েছে এখানে এবং তিনি অযোধ্যায় রামকার্য শেষ করে তিনি তার লাস্ট জীবন এখানেই এসে নিয়ে শেষ করে। তিনি তার অযোধ্যা থেকে ফেরত এসে তার আশ্রমে এসে এখানে তিনি আবার মহাদেবের মহাদেবের তপস্যায় লীন হয়ে যায় এবং মন্দিরে গর্ভগৃহে, যে ছবিটা আমি দেখাচ্ছি, গর্ভগৃহে যেই স্থানটা দেখলাম সেই স্থানে মহাদেবের তিনি প্রথমে সেই স্থানটাই তৈরি করেছিল এবং মহাদেবের সেখানে করে আরাধনা করতে করতে সেখানেই বিলীন হয়ে যায়। যেখানে এই যেই পাথরটা দেখা যাচ্ছে সেই পাথরটাতেই তিনি বিলীন হয়ে যায় এবং তার পদচিহ্নও রয়েছে, সেখানেই তিনি বিলীন হয়ে যায় মহাদেবের সাথে, মহাদেবের তপস্যা করতে করতে। আর পাশে যেই মহাদেবের মূর্তিগুলি রয়েছে সেটা হচ্ছে দুটো রয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে গোলকেশ্বর শিব মন্দির আর একটা হচ্ছে মঙ্গলেশ্বর শিব মন্দির, শিবলিঙ্গ রয়েছে, যেটা হচ্ছে প্রথমে ঋষি বশিষ্ঠ প্রতিস্থাপন করে ওখানে মহাদেবের তপস্যা করেছিল। আর ঠিক তার পাশেই রয়েছে তার সমাধি, মানে তিনি যেখানে মহাদেবের সাথে বিলীন হয়ে গেছিল, এই সংসার ত্যাগ থেকে বেরিয়ে গেছিল। তো এই ঋষি বশিষ্ঠ মন্দিরের এটাই একটা হিস্ট্রি রয়েছে। আর প্লাস অনেক হিস্ট্রি রয়েছে যে ঋষি বশিষ্ঠের এই মানে মন্দিরটা সপ্ত ঋষি যে রয়েছে তার মধ্যে যে ঋষি বশিষ্ঠ রয়েছে, আর সপ্ত শক্তিপীঠের মধ্যেও একটা শক্তিপীঠ হচ্ছে এই ঋষি বশিষ্ঠ মন্দির। যেহেতু ঋষি বশিষ্ঠও ছিল সপ্ত ঋষির মধ্যে একজন ঋষি, তো এটা হচ্ছে সপ্ত পীঠের মধ্যে একটা পীঠ। খুব ভালো লাগলো এই হিস্ট্রিটা এখানে এসে নিয়ে জানার, কারণ এই হিস্ট্রিটা আমার জানা ছিল না, যেহেতু অযোধ্যা অনেক দূর, মানে সেই ইউপি থেকে এখানে তিনি কেন আসলো, এখানে এসে নিয়ে আমি অনেক কিছু একটু জানতে পারলাম অনেকজনের কাছ থেকে, যে তিনি এখানে এসে নিয়েই কেন জীবনটা শেষ করেছিল। যেহেতু এখান থেকেই তিনি শুরু করেছিল তপস্যা, তাই তার ইচ্ছা ছিল যে এখানেই এসে নিয়ে তিনি তপস্যায় বিলীন হয়ে এই সংসার মোহমায়া থেকে বেরিয়ে যেতে চায়, আর তিনি এখানেই এসে নিয়ে শেষ করেছিল। খুব ভালো। যেটা হচ্ছে এখনকার ঠিক মন্দিরটা, এই মন্দিরটা যে এখন দেখা যাচ্ছে, এই মন্দিরটা আগে ছিল না। যেই স্থানটা দেখালাম আগে গুহার মধ্যে তিনি তপস্যা করেছিল আর যেখানে তিনি বিলীন হয়েছিল, এই মন্দিরটা পরে তৈরি করা হয়েছে 1751-তে অহোম রাজা রাজেশ্বর সিংহাকে ঋষি বশিষ্ঠ স্বপ্নাদেশ দেন যে এখানে একটা মন্দির গড়ে নিয়ে মহাদেবের জন্য পূজা চলিত থাকে। তো তখন তিনি অহোম রাজা এখানে মন্দির গড়ে নিয়ে এখন সেই পূজা মানে সেই আদিকাল থেকে চলে আসতেছে এখনও পর্যন্ত মহাদেবের আর হচ্ছে ঋষি বশিষ্ঠের।
তো ভালো লাগলো, খুব সুন্দর একটা মানে এখানে হিস্ট্রিক্যাল একটা জিনিস আছে যেটা সবার জানা উচিত। আর অবভিয়াসলি সবাই আমি বলবো যে গুয়াহাটি আসলে এই জায়গাটা ভিজিট করো, দারুণ এই কাহিনিটা জেনে নিয়ে। প্লাস আরেকটাও ঋষি বৈশিষ্ট্য খালি মহাদেবেরই ভক্ত ছিল না, তিনি মা তারারও খুব বড় ভক্ত ছিল। তিনি তারাপীঠে গিয়ে সেখানে শক্তি সাধন করে নিয়ে এখানে তিনি তারা মায়েরও মূর্তি স্থাপন করেছে। খুব ভালো লাগলো, বাট আমি ওটা খুঁজে পেলাম না কোন জায়গাটা ঠিক মন্দিরটা। আই থিঙ্ক মনে হয় ওই সাইডটা হবে, মনে হয়, আমি ঠিক যেতে পারছি না এখন আর, বাট ভালো লাগলো দেখে নিয়ে। তো চলো এখান থেকে এবার বেরোনোর সময় হয়ে গেছে। আর এই জিনিসটা দেখাতে ভুলে গেছিলাম, এটা অনেক পুরাতন দানপাত্র বক্স, একদম অনেক আগেকার। মারাত্মক সিকিউরিটি আছে। চলো, জয় শ্রীরাম। এখন বাজে হচ্ছে 5:35, আর এখন আমরা হোটেলে ব্যাক করে চলে আসলাম। কারণ হচ্ছে আমাদের তো মিউজিয়াম যাওয়ার কথা ছিল, যেহেতু আমাদের বৈশিষ্ট্য মন্দির থেকে বেরোতে একটু লেট হয়ে গেল। তো একদম মিউজিয়াম হচ্ছে 3টার মধ্যে বন্ধ হয়ে যায়, আর যেহেতু সামনে ইলেকশন আছে এখানেও, তো সেই জন্য হচ্ছে খুবই মুশকিল হয়ে গেলো তাড়াতাড়ি বেরোতে। আর সেই জন্য আজকে মিউজিয়ামটা হলো না, তার বদলে আমরা একটু গেলাম হচ্ছে নর্থ গুয়াহাটি আর হচ্ছে সাউথ গুয়াহাটি, যে ব্রিজটা নতুন রিসেন্টলি অন হলো, সেটার একটু দেখে আসলাম। তো সেটা ভিডিওটা একটু দেখে নাও তোমরা প্রথমে। ওইদিকে ওটা হচ্ছে তোমার তাহলে নর্থ গুয়াহাটি নাকি? আচ্ছা, আর এদিকে সাউথ। আর তোমরা যারা ভাবছো যে কী করে আমরা বৈশিষ্ট্য মন্দির পৌঁছাবো, সেটা হচ্ছে গুয়াহাটি স্টেশন, রেলওয়ে স্টেশনের পাশে হচ্ছে পল্টন বাজার থেকে ডাইরেক্ট গাড়ি যায়, এসি বাস আছে, যেটা হচ্ছে একদম মন্দির অবধি নিয়ে যায়, বৈশিষ্ট্য মন্দির অবধি 30 টাকা করে ভাড়া নেয়। একদম ওখান থেকেও আবার বাস পল্টন বাজার এসে নামায় দেয়। তো তোমরা এখান থেকে আরামসে যেতে হবে, কোনো প্রবলেম নেই। সেখানেও অ্যাভেলেবেল বাস আছে, আর এখান থেকেও প্রচুর অ্যাভেলেবেল বাস আছে। এবার বাস যদি না থাকে তাহলে একটু ভেঙে যেতে হবে, যেমন পল্টন বাজার থেকে গণেশগুড়ি, তারপরে ওখান থেকে আবার আলাদা করে আবার টোটো করে বা গাড়ি করে যেতে পারো। তো চলো এখন ফ্রেশ হতে হবে, যেহেতু তো দূর থেকে ঘুরে আসলাম এখন। আর দেখি কালকে কতটা ক্যাপচার কী করা যাচ্ছে, কালকে কোথায় বেরোচ্ছি আমরা, পরে যেতেই জানা হচ্ছে। চলো এখন ফ্রেশ হই, খাওয়া দাওয়া করি, তারপরে দেখা হচ্ছে বিকালে।